নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ঝাড়গ্রাম, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নির্দেশে সাঁকরাইলে রাস্তায় পড়ে থাকা মাটি পরিষ্কারের কাজে হাত লাগালেন স্থানীয় মানুষজন। বিনপুর 2 নম্বর, শিলদাতে সিপিআইএমের দলীয় কার্যালয়ে পালিত হল লেনিনের 156তম জন্মদিবস। উপস্থিত সংগঠনের শিলদা এরিয়া কমিটির সম্পাদক। ঝাড়গ্রাম, নবনির্বাচিত জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতোকে ঝাড়গ্রামের সংবর্ধনা প্রদান করল ঝাড়গ্রাম শহর বিজেপির দলীয় নেতৃত্বরা। ঝাড়গ্রাম, বকেয়া বেতন প্রদানের দাবি ঝাড়গ্রামে বিক্ষোভ আইএনটিটিইউসি অনুমোদিত মোবাইল টাওয়ার ওয়ার্কস ইউনিয়ন। ওয়েস্ট বেঙ্গল, চাকরিহারাদের বিক্ষোভের জেরে জল ও খাবার ঢোকায় সমস্যা। বিনপুর 2 নম্বর, শিলদা, ঢাকাইসহ জেলার মোট 19টি জায়গায় অবৈধ চলায় মদের ঠেকে অভিযান। প্রচুর পরিমাণে অবৈধ চলায় মদ নষ্ট করল আবগারি দপ্তর। ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে ঝাড়গ্রামে আয়োজিত হল জব ড্রাইভ। গোপীবল্লভপুর 1 নম্বর, গোপীবল্লভপুরের কেন্দুগাড়ি অঞ্চলের পন্ডাপাটা গ্রামে পালিত হল বিশ্ব পৃথিবী দিবস। উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। ঝাড়গ্রাম, নবনির্বাচিত জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতোকে ঝাড়গ্রামের সংবর্ধনা প্রদান করল গোপী 3 মণ্ডলের বিজেপির দলীয় নেতৃত্বরা। ওয়েস্ট বেঙ্গল, দায়িত্ব পালনে ব্যর্থ প্রকাশ্যে তোপ কাজল শেখের। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। পেশায় আইবি অফিসার, পহেলগাঁওয়ে হামলায় নিহত পুরুলিয়ার মনীষ। কাজে যোগ দিন, মাইনে পাবেন মমতা। যোগ্য শিক্ষক 15,403। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে নিহত হয়েছেন কমপক্ষে 26 জন পর্যটক। তার 24 ঘন্টার মধ্যেই ফের উত্তপ্ত ভূস্বর্গ। এবার নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে খতম 2। শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ, প্রতিবেশী দাদু গ্রেপ্তার। কান ঘেঁষে বেরোলো মৃত্যু, গুলির শব্দ শুনেই বৈশ্বরণ ভেলি ছাড়েন। মুর্শিদাবাদে হেরোইন ও মাদকসহ গ্রেপ্তার পাচারকারী। প্রায় 40 ঘন্টা পর ঘেরাওমুক্ত হলেন এসএসসির চেয়ারম্যান। পহেলগাঁওয়ে নিহতদের পরিবারকে বিচার দিতে হবে, রাহুল গান্ধী। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। কাজে যোগ দিন, মাইনে পাবেন মমতা। যোগ্য শিক্ষক 15,403। তালিকা যাচ্ছে স্কুলে। 24 ঘন্টা পরও ঘেরাও অবস্থান অব্যাহত। কলকাতা, শিক্ষকদের চাকরি ফেরানোর দায়িত্ব সরকারের, তাই সরকারের উপরে ভরসা রেখে স্কুলে ফিরুন, কারো বেতন বন্ধ হবে না। মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে এভাবেই আন্দোলনরত শিক্ষকদের স্কুলে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই সন্ধ্যায় এসএসসির তৈরি করা সংশোধিত যোগ্য শিক্ষক তালিকা ডিআইদের উদ্দেশ্যে পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, তাতে 15,403 শিক্ষকের তালিকা রয়েছে। এর ভিত্তিতেই কাজে ফেরা এবং বেতনের প্রক্রিয়া চলবে। এতে আংশিক সন্তুষ্ট হলেও আন্দোলনরত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন শিক্ষকরা। মুখ্যমন্ত্রী এদিন আবেদন করেন, গরমের মধ্যে কষ্ট করে যেন তারা বসে না থাকেন। সরকারের সদিচ্ছা রয়েছে বলেই রিভিউ পিটিশনে গিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি বছরের জন্য নিশ্চিত করা হয়েছে। শিক্ষাকর্মীদের বিষয়টিও রিভিউ করার বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা চলছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি চাইতে পারি না যে রাজ্যে বেকার বাড়ুক। মামলাবাজ বিরোধীরা রাজনৈতিকভাবে দানবীন মুখ দেখাচ্ছে। আন্দোলনকারীদের তিনি মনে করিয়ে দেন, যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে তাদের ব্যক্তিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। এটা সরকার এবং আদালত বুঝবে। তিনি এও মনে করান, উত্তরপ্রদেশে 69,000 এবং ত্রিপুরায় 10,000 শিক্ষকের চাকরি গিয়েছে বিজেপি শাসিত এই রাজ্যগুলিতে। চাকরি ফিরে পাওয়া দূরস্থ, উল্টে আন্দোলনে নেমে মাথায় পুলিশের লাঠি খেতে হয়েছে। এরপর অবশ্য আচার্য ভবনের সামনে পরিস্থিতির বদল হয়নি। সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ঘেরাও হয়ে থাকতে হয়েছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। এদিন তার সঙ্গে আটকে থাকেন 25 জন কর্মীও। সোমবার রাতে সিদ্ধার্থবাবুর খাবার, মঙ্গলবার চা, ব্রেকফাস্ট ঢুকতে দেননি আন্দোলনকারীরা। যদিও লাঞ্চ ঢুকতে বাধা দেওয়া হয়নি। সাংবাদিক বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, আন্দোলনে আধিকারিকদের জীবনের ঝুঁকি না তৈরি হয়। তিনি এও জানান, কাউন্সেলিংয়ের দফাতে ধরে যে শিক্ষক তালিকা প্রকাশের কথা বলা হচ্ছিল তা ঠিক নয়। সরকার একথা বলেনি, তবে আইনি কারণেই তালিকা প্রকাশ করা হবে না। তিনি আন্দোলনকারীদের আহ্বান জানান, রিভিউ পিটিশন দুর্বল হয় এমন কাজ করতে সরকারকে বাধ্য করবেন না। বিকেলে 6 জনের একটি শিক্ষক প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন। ইতিমধ্যে ডিআইদের কাছে তালিকা পাঠানোর একটি বিজ্ঞপ্তি আসে স্কুল শিক্ষা কমিশনের তরফে। তাতে লেখা ছিল, অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি এমন শিক্ষকদের তালিকা পাঠানো হচ্ছে ডিআইদের কাছে। তারা স্কুলগুলিকে সেই তালিকা পাঠাবেন। তার ভিত্তিতে শিক্ষকরা যেন কাজে যোগ দেন। এই ভিত্তিতে বেতন সংক্রান্ত সংকটও কাটাতে পারে। আলোচনার পরে আন্দোলনকারীদের চিন্ময় মণ্ডল বলেন, 15,403 জনের তালিকা পাঠানো হচ্ছে। রাতেই ডিআইদের হাতে তালিকা পৌঁছে যায় বলে খবর। আন্দোলন অবশ্য এখনোই উঠছে না। চিন্ময়রা জানান, শিক্ষামন্ত্রীর কাছে বুধবার ব্যাখ্যা চাওয়া হবে। তাদের দাবি মতো ওএমআর সিটের মিরর ইমেজ কেন প্রকাশ করা যাবে না। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে তারা জানতে চাইবেন, অযোগ্যদের চাকরি বাতিল করে তাদের বেতন ফেরানোর বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন। এগুলির সন্তোষজনক ব্যাখ্যা পেলেও তারা এসএসসির সামনে থেকে উঠবেন। এদিকে শিক্ষামন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন, অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকের সংখ্যা 17,206 জন। আদালতেও সেই তথ্য ছিল। এদিকে এসএসসির সঙ্গে সেই তালিকার ফারাক থাকায় শিক্ষামহল প্রশ্ন তুলছে। আরজিকর আন্দোলনে যুক্ত বিভিন্ন মঞ্চ, কিন্তু অতিবাম দল ও সংগঠন যেভাবে ঢুকছে তাতে এই পর্ব দীর্ঘায়িত বলেই মনে করছে বিভিন্ন মহল।
পহেলগাঁওয়ে হামলার পরই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বাহিনীর গুলিতে নিকেশ 2 জঙ্গি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে নিহত হয়েছেন কমপক্ষে 26 জন পর্যটক। তার 24 ঘন্টার মধ্যেই ফের উত্তপ্ত ভূস্বর্গ। এবার নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে খতম 2 জঙ্গি। বুধবার সকালে এলওসিতে অনুপ্রবেশের চেষ্টা হতেই গুলি চালায় ভারতীয় বাহিনী, যার জেরে নিকেশ হয়েছে কমপক্ষে 2 জঙ্গি। বুধবার সকালে এলওসিতে অনুপ্রবেশের চেষ্টা হতেই গুলি চালায় ভারতীয় বাহিনী, যার জেরে নিকেশ হয়েছে কমপক্ষে 2 জঙ্গি। ভারতীয় সেনার চিনার কর্পস এর তরফে জানানো হয়েছে, বুধবার 2 থেকে 3 জন বারামুল্লা জেলার উরি সেক্টরের কাছ থেকে এলওসি লঙ্ঘনের চেষ্টা করছিল। ভারতীয় বাহিনী তাদের থামতে বললেই জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় 2 জঙ্গি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গতকাল ওই দুপুর 2:30 নাগাদ জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা, যার জেরে মৃত্যু হয়েছে 26 জন পর্যটকের। ঘটনার দেশে বিদেশে নিন্দার ঝড়। হাই অ্যালার্টে রয়েছে নিরাপত্তা বাহিনী। তারই মধ্যে 2 জঙ্গিকে খতম করে বর্ডারে অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনা। আপনারা খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, গরমে অতিষ্ঠ শহরবাসী। কলকাতা শহর কলকাতায় গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলের পর বুধবারও কলকাতায় ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আংশিকভাবে শহরের আকাশে হালকা মেঘ থাকলেও 9টার পর থেকে চড়বে রোদ। ফলে ঘেমে নিয়ে নাজেহাল হতে হবে আমজনতাকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে 37 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির আশেপাশে। গতকাল মঙ্গলবার কলকাতায় এই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 35 ডিগ্রি ও 29.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি বেশি। অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই জেলাগুলিতে আজ তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রির আশেপাশে। অন্যদিকে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাত হয়ে সাময়িক স্বস্তি ফিরতে পারে। সারোগেসির আড়ালে প্রতারণা, অভিযুক্ত বাংলার আইপিএস। কলকাতা, যার পরামর্শে সারোগেসির সিদ্ধান্ত, তার শুক্রাণুই আইভিএফ সেন্টারে, আবার সেই স্পামেই সন্তানের জননী ওই যুবতী। গোটা বিষয়টা কাকতালীয় বলে মনে করছেন না দিল্লির বাসিন্দা জাগৃতি সিং, পেশায় দত্ত চিকিৎসক এই যুবতী। অভিযোগ ঠুকে দিয়েছেন বাংলার এই আইপিএস অফিসারের বিরুদ্ধে। শুধু নবান্ন নয়, অভিযোগনামা পৌঁছে গিয়েছে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরেও। জাগৃতি সিংয়ের দাবি, ওই আইপিএস অফিসার প্রতারণা করেছেন তার সঙ্গে। পুলিশ কর্তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, হুমকি দেওয়া এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো অন্য অভিযোগও এনেছেন তিনি। আইপিএস অফিসারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সারোগেসি আইনের একাধিক ধারায়। উত্তরপ্রদেশের বিএসপি সাংসদ ধনঞ্জয় সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল জাগৃতির, কিন্তু ওই বাহুবলী এমপির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তারপর থেকে একাকিত্বে ভুগতেন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের এই প্রাক্তন হাউস স্টাফ। মাঝে তার বিরুদ্ধে পরিচারিকার খুনের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি অবশ্য জামিনে মুক্ত। জাগৃতির দাবি, আদালতেই বিচারাধীন সেই মামলায় সূত্রের ওই আইপিএস অফিসারের সঙ্গে পরিচয় হয় তার। একাকিত্ব কাটাতে তিনি নাকি সারোগেসির মাধ্যমে মা হওয়ার পরামর্শ দেন। জাগৃতি সিং জানিয়েছেন, 2018 সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই আইপিএসের সঙ্গে তার আলাপ পরিচয়। ঘটনাচক্রে তারা দুজনেই উত্তরপ্রদেশের আদিবাসিন্দা। প্রথম দিকে একজন ভালো বন্ধু হিসেবেই মিশেছেন তিনি। কীভাবে খুনের মামলা থেকে জাগৃতি দেবী রেহাই পাবেন তার জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন। এমনকি জাগৃতি সিংকে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজে সহায়তা করতে এ রাজ্যের এক পুলিশ অফিসারকে দিল্লিতে পাঠিয়েছিলেন ওই আইপিএস। পাশাপাশি পরিচারিকা খুনের মামলার ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখার জন্য তিনি তার বিশেষ পরিচয় ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ আইপিএস চিকিৎসকের সাহায্য নেন বলে দাবি জাগৃতি দেবীর। এভাবে যখন বিশ্বাসের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, তখন ওই সারোগেট মা হওয়ার পরামর্শ দেন আইপিএস। দিল্লির একটি আইভিএফ সেন্টারে যোগাযোগ করেন জাগৃতি সিং। তার জীবনে সন্তানও আসে, কিন্তু তারপর থেকে ওই পুলিশ কর্তার আচরণে সন্দেহ জাগতে থাকে জাগৃতি দেবীর। নানা ঘটনাক্রম থেকে তার মনে হয় সন্তানের পিতৃপরিচয় জানতে হবে। ডিএনএ পরীক্ষা করে তিনি নিঃসংশয় হয় যে বাংলার আইপিএসই তার সন্তানের বাবা। এরপর দত্ত চিকিৎসক জাগৃতি সিং ওই অফিসারের বিরুদ্ধে দিল্লির এক আদালতে অভিযোগ দায়ের করেছেন আদালতে। পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের পরপর দুবার নবান্নে লিখিত অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, আইজি পদমর্যাদার ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ইমেল গিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। জাগৃতি দেবী মেল করেছেন তৃণমূলের প্রভাবশালী এক সাংসদকেও। কিসের ভিত্তিতে অভিযোগ? সারোগেসি আইন বলছে আইভিএফ সেন্টার থেকে শুক্রাণু ও স্পাম নেওয়া যাবে, কিন্তু সেই স্পাম কার তা কখনোই প্রকাশ করা যাবে না। জাগৃতি সিং প্রশ্ন তুলেছেন, দিল্লির আইভিএফ সেন্টারে বাংলার আইপিএসের শুক্রাণু এলো কীভাবে, আর সেই স্পাম কি স্রেফ কাকতালীয়ভাবে তার কপালে জুটল? অভিযোগকারিনীর প্রশ্ন, তাহলে কি পুলিশ কর্তা প্রতিপত্তি কাজে লাগিয়ে পুত্র সন্তানের বাবা হওয়া বা কোনো অসৎ উদ্দেশ্যে এই ব্যবস্থা করিয়েছেন? জাগৃতি দেবীর আশঙ্কা, আইপিএস অফিসার তার সন্তানকে কেড়ে নিতে পারেন, তাই যেন তার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। নবান্নের পক্ষ থেকে অবশ্য আইপিএস অফিসারের বিরুদ্ধে এখনই কোনো বিভাগের
তদন্ত শুরু হয়নি, কারণ প্রথমে এই অভিযোগের সত্যতা যাচাই করতে চাইছে রাজ্য। আগে দেখছে ওই পুলিশ কর্তা কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন কি না। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।